এবার সার্জিস আলম গুলিবিদ্ধ হয়ে মির্জা আব্বাসের পরিকল্পনায় মৃত্যুবরণ করে ওসমান হাদির মতো। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে সার্জিস আলমের উপর প্রভাব পড়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে ধ্বংসলীলা করছে এই মুহূর্তে। এদিকে আজ ওসমান হাদির মতো অবস্থা সার্জিস আলমের হয়েছে। এই নিয়ে সারা দেশের শিক্ষার্থীরা আবারও আজকে রাজপথে নামে। ডক্টর ইউনূস সহ সবার কাঁপুনি শুরু হয়েছে এই মুহূর্তে। বহু আলোচিত ও চাঞ্চল্য সৃষ্টিকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলে কোথায় আছেন? এই প্রশ্নটি গত কয়েক মাস ধরেই জনমনে রহস্যের জন্ম দিয়েছিল। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বলেছিল ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে এক অপ্রত্যাশিত ভিডিও বার্তা। কিন্তু না, রাজনীতির দাবার চাল উল্টে গেছে মুহূর্তে। মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান পায়ের নিচের মাটি সরে যাচ্ছে না তো? এতদিন যারা ছিলেন জোটের বন্ধু, আজ তারাই কি তবে সবচেয়ে বড় শত্রু? বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে একটা বিষয়কে খুব চমৎকারভাবে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা টক শোতে বড় বড় লেকচার দিত, এরা ফুটিয়ে তোলার চেষ্টা করত। হত্যা। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে খুন করেছেন, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এইভাবে অনেকেই ওসমান হাদির বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল, আর আজকে দেখতে পারি সার্জিস আলমের উপর কঠিন প্রভাব পড়ে ঠিক ওসমান হাদির মতো অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আমরা সবাই সন্দেহ করছিলাম যে তারপর নেক্সট টার্গেট কে হবে। কেউ বলছিল হাসনাত আব্দুল্লাহ, কেউ বলছিল আবার সার্জিস, ডক্টর ইউনূস, সবাইকেই অনেকে মিন করছিল। এবং আজকে দেখতে পারি নতুন ঘটনা ঘটায় সারা দেশের শিক্ষার্থীরা আবারও রাজপথে নামে এবং আন্দোলন করে। দর্শক শ্রোতা, ওসমান হাদির ঘটনার সাথে মির্জা আব্বাসকে সরাসরি জড়িত করা হয়েছিল এবং তার নাম চার্জশিটের মধ্যে এসেছিল। আর এখন দেখতে পারি আজকে আরেকটি ঘটনা ঘটে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে সার্জিস আলমের অবস্থা সহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। ওসমান হাদির পর এবার টার্গেট আব্দুল্লাহ আল জাবের, সেই জাবের যিনি দিনরাত এক করে হাদির শুটারদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। জাবেরকে সরিয়ে দিতে পারলে এই আন্দোলন অনেকটাই থেমে যাবে। ইতোমধ্যেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় হাদির শুটারদের বিচারের আওয়াজ নীরব হয়েছে। এটাকে টিকিয়ে রেখেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবের ছিলেন হাদির সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। হাদির মতোই তার প্রতিবাদী কণ্ঠ, হাদির মতোই তার সাহস। আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন, তাদেরকে বিচারের মুখোমুখি করেন। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ কিছুটা হলেও পূরণ করতে পারে, সেটা জাবেরই পারবেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায় না, তাই তাকে নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দিচ্ছে। ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে জাবের তার বাবা মায়ের সাথেও ঠিকমতো কথা বলছে না, কারণ তিনি জানেন বাবা মায়ের সাথে কথা বললে তারা তাকে বাড়িতে ফিরে যেতে বলবে। এদিকে জাবেরের নিরাপত্তা নিয়ে সরকারেরও তেমন কোনো উদ্যোগ নেই। সাধারণের সাথে হাদির মতোই মিশে যাচ্ছে সে, ফলে দুশ্চিন্তা আরও প্রকট হচ্ছে। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়া সঙ্গী হয়ে সকাল বিকাল একসাথে থেকেছেন। সাংগঠনিক কাজে হাদির সাথে নির্গুম রাত পার করেছেন। হাদির নির্বাচনী প্রচারণায় তাকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। হাদি নিজের বক্তৃতায় জাবেরের নামটা বারংবার বলতেন। হাদি চেয়েছিলেন তার প্রয়াণের পর তার লড়াইটা যাতে থেমে না যায়। তার সে ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য জাবের এগিয়ে এসেছেন। হাদিকে শ্যুট করার পর থেকে তিনি সবচেয়ে বেশি সরব হয়েছেন। হাদির বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওসমান হাদির জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন লাখো জনতা, তবে সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও সে শোক প্রকাশ করেননি জাবের। তিনি বলেছিলেন, আমরা এখানে কাঁদতে আসিনি, আমাদের ভাইয়ের বিচারের দাবিতে এসেছি। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করে বলেছিলেন, বুইরা ভাম। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হলেও সবকিছু প্রকাশ করে পদত্যাগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছিলেন জাবের। এছাড়া শাহবাগে অবস্থান কর্মসূচিতে তার স্লোগানে একাত্মতা জানাচ্ছে সকলে। হাদির বিচারের পাশাপাশি সাংগঠনিক কাজকেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসাবে তিনি ইতোমধ্যেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে জাবেরের কণ্ঠস্বর হাদির মতোই বজ্রকঠিন এবং মানুষের আবেগ ও যুক্তিকে এক সুতোয় ক্ষমতা তার রয়েছে।
হাদি যেমন রাজপথে নির্ভীক ছিলেন, জাবেরের কর্মকাণ্ডেও সেই সাহসের প্রতিফলন দেখা যায়। অবশ্য জাবেরের সামনে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। বড় চ্যালেঞ্জ হল হাদি তৈরি করা সেই আদর্শিক উচ্চতাকে ধরে রাখা এবং সংগঠনের অভ্যন্তরে ও বাইরে নিজের গ্রহণযোগ্যতাকে আরও সুসংহত করা। ইনকিলাব মঞ্চকে তিনি কতদূর নিয়ে যেতে পারবেন তা নির্ভর করবে তার কৌশলগত পরিপক্কতা এবং গণমানুষের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতার উপর। জাবের যদি হাদির মতো আপোষহীন থেকে আধুনিক রাজনৈতিক বাস্তবতাকে মোকাবিলা করতে পারেন, তবে ইনকিলাব মঞ্চ কেবল একটি প্রতিবাদী প্ল্যাটফর্ম হিসাবে আগের মতো টিকে থাকবে। জাবেরের সামনে আরেকটি প্রধান চ্যালেঞ্জ হল ইনকিলাব মঞ্চের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা। হাদির অনুপস্থিতিতে সংগঠনের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মহলের চাপ মোকাবিলা করা তার জন্য একটি বড় পরীক্ষা হবে। হাদির চির বিদায় যেমন একটি শোকাবহ ঘটনা, তেমনি এটি জাবেরের উপর এক বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে। তাকে প্রমাণ করতে হবে যে ইনকিলাব মঞ্চ কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, বরং এটি একটি নির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করা। হাদির মতো সাধারণ মানুষের জমায়েত করার ক্ষমতা অর্জন করা তার জন্য সময় সাপেক্ষ হলেও জাবেরের মাঝে সেই তেজ ও জনমুখী চেতনা স্পষ্ট। বহু আলোচিত ও চাঞ্চল্য সৃষ্টিকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ আসলে কোথায় আছেন? এই প্রশ্নটি গত কয়েক মাস ধরেই জনমনের রহস্যের জন্ম দিয়েছিল। হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বলেছিল ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছেন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসে এক অপ্রত্যাশিত ভিডিও বার্তা। এই পরস্পর বিরোধী তথ্যের মধ্যে ডুবে থাকা রহস্যের পর্দা অবশেষে উন্মোচিত হলো। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই মামলার চার্জশিট দাখিলের বিষয়ে বলতে গিয়ে গোয়েন্দা বাহিনী ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম নিজেই সেই রহস্যের সমাধান করলেন। সম্প্রতি ফয়সাল করিম মাসুদের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওগুলোর মাধ্যমে ফয়সাল দাবি করেছিলেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এই ভিডিও বার্তাটি জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ হত্যাকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে হাদিকে গুলি করার পর ফয়সাল এবং তার সহযোগী আলমগীর শেখ দ্রুত হালুয়াঘাটের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যের সাথে ফয়সালের ভিডিও বার্তার বৈসাদৃশ্য তৈরি হয়েছিল এক নতুন সংশয়। ভিডিওগুলি কি সত্যি ফয়সাল করিম মাসুদের, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে? ফয়সাল কি সত্যি দুবাইয়ের বিলাসবহুল কোনো অ্যাপার্টমেন্টে লুকিয়ে আছেন, নাকি তিনি এখনও সীমান্তের ওপারে ভারত সরকারের নজর এড়িয়ে আত্মগোপনে রয়েছেন? এই প্রশ্নগুলোই তখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছিল। সাংবাদিকরা ডিবি প্রধানের কাছে সরাসরি জানতে চেয়েছিলেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা। উত্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যা জানালেন তা এই মামলার গতিপথকে আরও পরিষ্কার করে দেয়। তিনি নিশ্চিত করেন ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক, অর্থাৎ এটি এআই দ্বারা তৈরি নয়, ফয়সাল নিজেই ভিডিওটি তৈরি করেছেন। কিন্তু সেই সঙ্গে ডিবি প্রধান স্পষ্ট করে দেন ফয়সালের অবস্থানের দাবি দুবাই নয়। গোয়েন্দা পুলিশ তাদের গভীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতেই অবস্থান করছেন। এই তথ্যের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যই প্রমাণিত হলো, যদিও আসামি নিজেও ভিডিওতে ভিন্ন দাবি করেছিলেন। ডিবি প্রধান জানান শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মোট 17 জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে 12 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু এখনও 5 জন আসামি পলাতক রয়েছেন। এই 5 জন হলেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, ফিলিপ, তাইজুল ইসলাম চৌধুরী বাপি এবং ফয়সালের বোন জেসমিন। তদন্তের গভীরে গিয়ে ডিবি প্রধান আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে তিনি সতর্ক করে বলেন এই তদন্তের পর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে দ্রুতই সম্পূরক চার্জশিট দাখিল করা হবে। এর অর্থ হলো এই মামলার চূড়ান্ত চিত্র এখনও শেষ হয়নি, পর্দার আড়ালে থাকা আরও অনেক মুখ আসতে পারে সামনে। ডিবি প্রধান শরীফ ওসমান বিন হাদির রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোকপাত করেন। তিনি বলেন শরীফ ওসমান বিন হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি কেবল একজন মুখপাত্র ছিলেন না, বরং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী এক রাজনৈতিক ধারার সূচনা করেন, যা অনেক ক্ষমতাধর গোষ্ঠীর রোষানলের কারণ হয়েছিল। হাদির মূল কার্যকলাপ ছিল নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখা। ভেবেছিলেন মাঠ একদম ফাঁকা, ধানের শীষের কাণ্ডারিরা ভেবেছিলেন গোলটা দেবেন ফাঁকা পোস্টে, কিন্তু না, রাজনীতির দাবার চাল উল্টে গেছে মুহূর্তেই। মির্জা ফখরুল থেকে শুরু করে তারেক রহমান, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে না তো?
এতদিন যারা ছিলেন জোটের বন্ধু, আজ তারাই কি তবে সবচেয়ে বড় শত্রু? ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু তাতে বিএনপির স্বস্তি নেই কেন? কেন উত্তরের জনপদ থেকে দক্ষিণের দুয়ার সবখানে ধানের শীষের বুকে কাঁপন ধরাচ্ছে দাঁড়িপাল্লা? বিএনপির হেভিওয়েট সব নেতার বিরুদ্ধে জামায়াত কেন নামালো তাদের সবচেয়ে ভয়ঙ্কর সব ফাইটারদের? উত্তরবঙ্গের ধানের শীষের দুর্গে হানা দিচ্ছে কারা? তারেক রহমানের আসনেও ছাড় দিতে নারাজ জামায়াত। বিস্তারিত শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাজনীতির এই সমীকরণ কি মিলবে, নাকি সংঘাত অনিবার্য? ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন সামনে, চারদিকে ভোটের বাদ্যি বাজছে, কিন্তু এবারের সুরটা একটু অন্যরকম। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে একক আধিপত্য বা প্রভাব বিস্তার করা আওয়ামী লীগ এবার দৃশ্যপটে নেই। ভোটের মাঠে তাদের এই অনুপস্থিতি তৈরি করেছে এক গোলকধাঁধা, তৈরি হয়েছে এক নতুন সমীকরণ। এতদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন, আজ ভোটের মাঠে তারাই একে অপরের মুখোমুখি। বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বেশ জোরে সোরেই। বিশেষ করে বিএনপির দুর্গ বলে খ্যাত আসনগুলোতে জামায়াত যে চ্যালেঞ্জ ছুটে দিয়েছে তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে বিএনপির কপালে। আজকের ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব সেই সব হাই ভোল্টেজ আসনগুলো নিয়ে, যেখানে বিএনপির বাঘা বাঘা নেতাদের ঘুম হারাম করতে প্রস্তুত জামায়াতের প্রার্থীরা। কোন আসনে কে লড়ছেন, কার শক্তি কতটুকু, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। শুরুতেই নজর দেয়া যাক দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে। পঞ্চগড় এক আসন, বিএনপির জন্য এটি প্রেস্টিজ ইস্যু। অতীতে এই আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বয়সের ভাঁড়ে তিনি হয়তো এবার নেই, কিন্তু হাল ধরেছেন তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। বাবার ইমেজ আর দলের শক্তি দুই মিলিয়ে তিনি হয়তো ভেবেছিলেন বৈতরণী পার হওয়া সহজ হবে, কিন্তু না, এখানে বাদ সেধেছে জামায়াত। এই আসনে জামায়াত তাদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে জেলা জামায়াতের আমির এবং তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেনকে। স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ ইকবাল হোসেন, এবং ভোটের মাঠে তিনি যে ব্যারিস্টার নওশাদ জমিরকে 1 ইঞ্চি জমিও ছাড় দেবেন না তা বলাই বাহুল্য। এবার আসা যাক আরও একটি হট সিট, ঠাকুরগাঁও একে। এই আসনের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, কারণ এখানে বিএনপির প্রার্থী স্বয়ং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় রাজনীতিতে তিনি যতই প্রভাবশালী হন না কেন, নিজ এলাকায় এবার তাকে লড়তে হবে কঠিন এক প্রতিপক্ষের সাথে। বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে একটা বিষয়কে খুব চমৎকার ভাবে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা টক শুতে বড় বড় লেকচার দিত, এরা ফুটিয়ে তোলার চেষ্টা করত। সীমান্ত হত্যা, ভারতবর্ষ বাংলাদেশের মানুষকে কাকের মতো গুলি করে মারে, ঝড়ের বেগে গুলি করে মারে, বলতো না ফেলানি হত্যা, ফেলানি হত্যা। এই ফেলানি হত্যা নিয়ে কত নাটক যে বিএনপি আর জামায়াত করছে বাংলাদেশে, এইটার কোনো শেষ নাই, এটার কোনো উদাহরণও দিতে পারবো না। অসংখ্য নাটক আছে। বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, এদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাকি নাই যে কিনা ফেলানি হত্যা নিয়ে কথা বলে নাই। অথচ গত 1 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে 2025 সালে সীমান্তে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে। এখন বাংলাদেশের বাচ্চারা কোনো কথা বলে না, এখন বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এদের মুখ দিয়ে কথা বাইরই না, এখন বাচ্চারা সব ইঁদুরের গর্তে ঢুকে গেছে। গত 5 বছরে যত হত্যাকাণ্ড হয়েছে তার থেকে সব থেকে বেশি হত্যাকাণ্ড হয়েছে 2025 সালে, অর্থাৎ সুৎখুরি ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে সব থেকে বেশি সীমান্ত হত্যা হয়েছে। এখন বিচার চাস না? এখন ভারতের সাথে যুদ্ধ লাগাবি না? যাস না ভারতের সাথে, যা লড়াই কর, বিএসএফ কে ধর গিয়ে। এগুলারা সব দোষ বাংলাদেশ আওয়ামী লীগের, সব দোষ শেখ হাসিনার। সীমান্তে গিয়ে স্মাগলিং করবি, ভারতে অনুপ্রবেশ করবি, আর ভারত চুমা দিবে তোদেরকে, লাভ ইউ বলবে, আসো শোনা লাভ ইউ না, এমন করবে বদমাইশের বাচ্চারা। বাংলাদেশের এই বুদ্ধি ব্যবসাগুলা সবকিছুতে আওয়ামী লীগের দোষ খুঁজে পায়, দোষ খুঁজে পাওয়ার চেষ্টা করে। ভারতপন্থী দল আওয়ামী লীগ ভারতের দালাল। তো আওয়ামী লীগ চলে গেছে, এখন ভারত সীমান্ত হত্যা করে কেন? থামাস না কেন? তোরা চুরি করবি, বাটপারি করবি, সীমান্ত থেকে স্মাগলিং করবি, ফ্যান্সি ডিলের বোতল আনবি, আর তোদেরকে ভারত চুমা দিবে, বলো যে আসো শোনা লাভ ইউ চুম্মা, তাই তো? এই বাংলাদেশের বেহায়াগুলা, এদের আসলে বাংলাদেশ এটা ডিজার্ভ করে না, এদের হওয়া উচিত পাকিস্তান, এবং সেদিকে আগাচ্ছে বাংলাদেশ। একটা ঘটনা দেখবেন, মজা পাইবেন। যে ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত পাকিস্তানে দেখতে পাই, পাকিস্তানের মসজিদগুলাতে দেখতে পাই, পাকিস্তানের হাট বাজার, কলকারখানা, রাস্তাঘাটে এ ধরনের ঘটনা প্রতি সপ্তাহে আমরা দেখতে পাই। যেসব ঘটনার ফলে পাকিস্তানের সেনাবাহিনী সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায়, পাকিস্তানের সাধারণ মানুষের সৃষ্টিকর্তাটাকে উপরে চলে যায়। আসেন, বাংলাদেশেও পাকিস্তানের সেই ধারা অবলম্বন করে দুইটা উপরে চলে গেছে। সেই ঘটনাটা আপনারা একবার দেখেন। আওয়াজ শুনছেন? এই আওয়াজটা হইলো বোমার আওয়াজ। এই বোমা বানাইতে গিয়া দুইটা শরীয়তপুর, এটা দুইটা একদম আল্লাহর ডাকে উপরে চলে গেছে। খায়েশ জাগছিল জিহাদের জোশে বোমা বানাইতে গিয়া একদম সৃষ্টিকর্তা টাইনা লয়ে গেছে উপরে। ভালো হয়েছে না?
বাংলাদেশ এমনটাই ডিজার্ভ করে। আবার এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যেখানে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা টালমাটাল, এর মধ্যে জনাব তারেক রহমান পাকিস্তানের হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন। প্রেম তো কেউ ভুলতে পারে না, প্রেম একটা গান আছে না, প্রেম একেবারে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে যে উসমান হাদির বিষয়ে। অন্যদিকে উসমান হাদির পর নেক্সট একটি টার্গেট উসমান হাদিকে নিয়ে যারা প্রতিবাদ জানাচ্ছে, এইটাও অনেকে সন্দেহ করছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।